আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি দেখো ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার 2025-2026-এর ম্যাথমেটিক্স পেজ নাম্বার 439। তোমাদের দেখো এই যে মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দিয়েছে, সেই টেস্ট পেপারের অঙ্কের যে প্রশ্নপত্রগুলো আছে, সেই প্রশ্নপত্রের একদম শেষ থেকে আমি শুরু করছি। আমি প্রথম থেকে শুরু করছি না, আমি শেষ থেকেই শুরু করছি। যদি ভিডিওটি স্কিপ না করে একটানা দেখতে থাকো, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং অঙ্কগুলি বুঝতে পারবে। অঙ্ক অভ্যাসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবে তত পরীক্ষার খাতায় নিখুঁতভাবে অঙ্কগুলি করে আসতে পারবে এবং তত ছাঁকা নাম্বার তোমরা পাবে। তাহলে দেখো 439 পাতা, এই যে 439 পাতা শেষ, এইটা অঙ্কের প্রশ্নপত্রের শেষ প্রশ্নপত্র। কন্টাই টাউন আরসি বিদ্যাপীঠ, এইচএস, সাবজেক্ট ম্যাথমেটিক্স। তার দেখো প্রথমেই আছে 1 নম্বরে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম অঙ্কটি কী আছে, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 5% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে। 4টা উত্তর আছে, তার মধ্যে কোনটা হবে। তাহলে দেখো প্রথম বছর দ্বিতীয় বছর সরল সুদ বের করব, আর দ্বিতীয় বছর মানে 2 বছর, দ্বিতীয় বছর মানে 2 বছর। তাহলে দেখো এটা 1-এর দাগের 1। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, সরল সুদ পি, সরল সুদের ক্ষেত্রে বড় আই সমান PRT/100 আমরা জানি। এখানে দেখো ধরি আসল x টাকা, ধরি আসল x টাকা। তাহলে দেখো পি সমান কত পেলাম, পি সমান পেলাম আমরা x, টি সমান কত, দ্বিতীয় বছর মানে 2 বছর, আর আর সমান কত পেয়েছি, 5 পেয়েছি। আর সমান কত পেয়েছি না 5 পেয়েছি। তাহলে বড় আই সমান x ইন্টু 2 ইন্টু 5/100। তাহলে দেখো 5×2 = 10 আর একটা 0, এবার 2 × 0, তাহলে সমান কত, x/10 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদ আসল কত ধরেছি না x, তাহলে x ইন্টু 1 + r/100 2 বছর, তাহলে সমান x ইন্টু 1 + r মানে কত 5, 100 স্কোয়ার, তাহলে সমান x ইন্টু, এটা একটু কেটে নিলে 5 × 5 5 20, 20 লসাগু, তাহলে 20 + 1 স্কোয়ার, তাহলে সমান x ইন্টু 21/20 গুণ 21/20, দুবার আছে, স্কোয়ার মানে দুবার, তাহলে x ইন্টু 441, 21 21 441, আর 20 20 কত 400, তাহলে সমান 441x/400। তাহলে কি বলেছে, তাদের অনুপাত কত। তাহলে সরল সুদ অনুপাত চক্রবৃদ্ধি সুদ, তাহলে x/10 = 441x/400। দেখো এইটা একটু, এটা তো 441, তাহলে সুদটা কত হবে না, এর মধ্যে সুদটা তো আছে না, সুদটা হবে
441 বিয়োগ 400 সমান 41 সমান কত? 41/400, তার সঙ্গে এক্স গুণ হবে, তাহলে 41x/400 সূত্রটা হলো। তাহলে একটা শূন্য কেটে দিলাম, এক্স কেটে গেল, তাহলে সমান অনুপাত কত হলো? 40:41। তাহলে এই 40:41 এইটা কোথায় আছে? এইটা ডিতে আছে। তাহলে উত্তরটি হলো ডি। তাহলে ডি 40:41। এবার 2-এর দাগের অঙ্কটি দেখো। √3 + √2 সমান এক্স হয়, তাহলে √3 - √2 কত হবে? তাহলে একটা জিনিস এখানে দেখো আমরা, তাহলে 1-2, তাহলে √3 + √2 সমান 1, আর বের করতে হবে কত? √3 - √2 সমান কত আমাদের বের করতে হবে। এটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো √3 + √2 ইন্টু √3 - √2 সমান আমরা কত পাবো দেখো না, এখান থেকে তাহলে এটা a + b ইন্টু a - b, তাহলে a² - b², তাহলে 3 - 2 সমান কত? 1 পেলাম। এটা সমান কত? 1 পেলাম। তাহলে এবার দেখো কি বলেছে না, √3 + √2 ইন্টু √3 - √2, তাহলে এইটা সমান কত বলেছে? এইটা সমান 1 বলেছে। তাহলে দেখো এটা সমান কত বলেছে? এটা সমান এক্স বলেছে, এটা সমান এক্স বলেছে এখানে। তাহলে এক্স ইন্টু √3 - √2 সমান 1, তাহলে √3 - √2 এটা এধারে গুণে আছে, এধারকে যখন চলে আসবে ভাগে চলে আসবে। তাহলে দেখো 1/x, তাহলে এই উত্তরটি কোথায় আছে? এই 1/x সিতে আছে। 1/x কোথায় আছে? সিতে আছে। তাহলে উত্তর আমাদের হলো সি, 1/x হলো। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। দুটি বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে বৃত্ত দুটি পরস্পরকে, তাহলে দেখো দুটি বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে 1/3, এটা 1/3। দুটি বৃত্তের কখন সাধারণ জ্যা থাকে দেখো তো, পরস্পরকে যখন ছেদ করে, পরস্পরকে যখন ছেদ করে তখন তাদের একটি সাধারণ জ্যা থাকে, নাহলে অন্য কোনো সময় সাধারণ জ্যা থাকে না। অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক হয়, অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক হয়। তাহলে এই যে পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই উত্তরটি কোথায় আছে? এই যে বিতে আছে, পরস্পরকে ছেদ করে, বিতে আছে পরস্পরকে ছেদ করে। তাহলে উত্তর বি, পরস্পরকে ছেদ করে হলো। তারপরে দেখো 1/4 কি আছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত? 4টা উত্তর আছে, কোনটা হবে আমাদের কোষে বের করতে হবে। তাহলে দেখো নিরেট অর্ধগোলক 1/4, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr²। তাহলে শর্তানুসারে কি দেখো, শর্তানুসারে 3πr² সমান 147 পাই, এইটা বলেছে।
তাহলে দেখো পাই পাই আমরা কেটে দিলাম, তাহলে 3r স্কোয়ার সমান 147। তাহলে আর স্কোয়ার সমান কত? 147/3, তাহলে 3 4 12, 3 লং 27, তাহলে আর স্কোয়ার সমান 49। তাহলে আর সমান কত? 7। 49 কার বর্গ? 7-এর বর্গ। তাহলে ব্যাসার্ধ কত? 7। তাহলে এই উত্তরটি কোথায় আছে দেখো, এই উত্তরটি বিতে আছে। 4, এই যে এইটা বিতে আছে, তাহলে বিতে 7 সেমি, বিতে আছে 7 সেমি। তাহলে উত্তর বি 7 সেমি হলো। এইবারে দেখো 5-এরটা কি আছে? সাইন 5 থিটা সমান সাইন 13 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 77 ডিগ্রি হলে থিটার মান হবে কত? হবে থিটার মান বের করতে হবে। তাহলে এটা 1/5, 1/5 কি বলেছে? সাইন 5 থিটা সমান সাইন 13 ডিগ্রি প্লাস এ সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 77 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 77 ডিগ্রি। তাহলে এবার দেখো, তাহলে আমরা তাহলে সাইন 5 থিটা সমান সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি 77কে লিখলাম। তাহলে এইটা সমান আমরা কি লিখব না সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস এইটা সমান লিখব কস স্কোয়ার 13 ডিগ্রি। সাইন স্কোয়ার 13 ডিগ্রি কস স্কোয়ার 13 ডিগ্রি সমান কত? 1, সমান কত? 1। তাহলে 1 যদি হয় তাহলে দেখো সাইন 5 থিটা সমান 1, এবার সাইন 5 থিটা সমান সাইন 1 সমান সাইন 90 ডিগ্রি, 1 সমান সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন সাইন চলে গেলে তাহলে 5 থিটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত? 90 ডিগ্রি বাই 5 সমান কত? 18 ডিগ্রি, সমান কত? 18 ডিগ্রি। তাহলে দেখো এই 18 ডিগ্রি উত্তরটি কোথায় আছে? 18 ডিগ্রি উত্তরটি বিতে আছে, 18 ডিগ্রি উত্তরটি বিতে আছে। তাহলে উত্তর কত হলো? বি সমান 18 ডিগ্রি, সমান 18 ডিগ্রি। এবার 6-এর দাগটা দেখো 1/6, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7, সামেশান এফআই এক্সআই সমান 140 হলে সামেশান এফআই এর মান কত হবে? একটা জিনিস দেখো, তাহলে 1/6, এটা 1/6, তাহলে এক্স বার সমান আমরা কি জানি না সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই, আর এইটা সমান কত বলেছে? 7 বলেছে। তাহলে দেখো শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে এটা সমান কত? 140, এটা সামেশান এফআই সমান কত বলেছে? 7। তাহলে দেখো এটা এর সঙ্গে গুণ হলে তাহলে 7 সামেশান এফআই সমান 140, তাহলে সামেশান এফআই সমান 140/7 সমান 20, সমান কত? 20। তাহলে এই উত্তরটি কোথায় আছে? এই 20 উত্তরটি কোথায় আছে? না ডিতে আছে। 20 উত্তরটি কোথায় আছে? না ডিতে আছে। এই যে 20 উত্তরটি দেখো এই বিতে আছে 20 উত্তরটি, এটা না 6, এটা তো 5-এ, তাহলে এটা 20 উত্তরটি বিতে আছে। তাহলে উত্তর বি সমান কত? 20। এবারে 2-এর দাগ
শূন্য স্থান পূরণ করো, যে কোনো 5টি, 6টি আছে, 5টি করতে হবে। শূন্যস্থান পূরণ করো, প্রথম যে অঙ্কটি আছে দেখো, 500 টাকা 12 মাসে খাটালে 2000 টাকা কত মাসের লভ্যাংশের সমান হবে? তাহলে দেখো 500 টাকা 2000-এর কত গুণ? না দেখো 2000-কে যদি আমরা 500 দিয়ে ভাগ করি তাহলে 4 ভাগ। তাহলে বছরকে 4 ভাগ করলে কত করে হবে? না 3 মাস হবে। বছরকে যদি 4 ভাগ করি, না মানে 12কে ধরো 4 ভাগ করলে সমান কত? 3। তাহলে 3 মাসের লভ্যাংশের সমান হবে। 3 মাসের লভ্যাংশের সমান হবে। তাহলে বুঝতে পারলে? এবার দেখো তাহলে 2-এর 2 a প্লাস বি অনুপাত √ab হলে 2:ab সমান 2:1 হলে a:b এর মান কত? a:b এর মান কত? তাহলে দেখো 2-এর দাগের 2 কি বলেছে? না a প্লাস বি ভ্যারিজেজ √ab সমান কত? 2:1। 2:1। তাহলে এটাকে যদি আমরা এভাবে করি, দেখো a প্লাস বি বাই √ab সমান 2/1 করলাম। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করি এসো। তাহলে এটাকে a প্লাস বি বাই √ab সমান 2/1 উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করলে কি পেলাম? না a প্লাস বি এর হোল স্কোয়ার পেলাম। আর এর হচ্ছে √টা উঠে গেল, আর এটা 4, নিচে 1 আছে, 1 থাকলো। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করে দিলে 4ab। এবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 4ab। এবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা এধারে চলে এলে মাইনাস হয়ে গেল। তাহলে -4ab সমান 0 সমান 0। a প্লাস বির হোল স্কোয়ারটা ভাঙলাম, এটা এধারে নিয়ে চলে এলাম। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি হয় দেখো না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা? না a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 0। তাহলে উভয় পক্ষকে যদি বর্গমূল করি আমরা, তাহলে a মাইনাস বি সমান 0। তাহলে বা a সমান b, বা a বাই a:b সমান কত পেলাম? 1:1। a:b সমান কত? 1:1 পেলাম। তাহলে মানটা আমরা কত পেলাম? না 1:1, 1:1 পেলাম। এবার 3-এর দাগটা দেখো, একই তলে অবস্থিত দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। তাহলে একই তলে অবস্থিত দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। তাহলে এবার দেখো এই যে একই তলে আমি তুলে নিয়েছি, এবার লক্ষ্য করে দেখো দুটি বৃত্ত যদি দেখো এই যে পরস্পর যদি বহিঃস্পর্শ করে, পরস্পর যদি এই বহিঃস্পর্শ করে তাহলে সাধারণ একটি স্পর্শক হয়। কিন্তু অন্তঃস্পর্শকও যদি করে দেখো, অন্তঃস্পর্শ করলে হবে না, কারণ এটা ভিতরে থেকে যাচ্ছে, সাধারণ স্পর্শক সেটা হচ্ছে না, সাধারণ স্পর্শক সেটা হচ্ছে না। তাহলে যদি বহিঃস্পর্শ করে, উত্তরটি বহিঃস্পর্শ হবে, কিন্তু বহিঃস্পর্শ। তাহলে বহিঃস্পর্শ। তারপরে 4-এরটা দেখো, এ একক বাহুবিশিষ্ট ঘনক থেকে সর্বাধিক আয়তনের যে চোঙ পাওয়া যায় তার আয়তন। এ একক বাহু বিশিষ্ট ঘনক থেকে সর্বাধিক আয়তনের যে চোঙ পাওয়া যায় তার আয়তন। তাহলে তুলে নিয়েছি। তাহলে কি এ একক বাহু বিশিষ্ট ঘনক, ধরো এটা একটি ঘনক, এটা একটি ঘনক।
এর সর্বাধিক এইরূপ একটি চোঙ, এরকম একটি চোঙ করবে, এইরূপ একটি চোঙ, সেই চোঙটির আয়তন কত হবে? চোঙটি বের করা যায় যদি এইরূপ একটি চোঙ বের করবে, চোঙটির আয়তন কত হবে? তাহলে দেখো এ একক, তাহলে চোঙের উচ্চতা এখানে এইচ সমান এ একক হবে। আবার দেখো, কারণ ঘনক মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, তাহলে চোঙের এই যে ব্যাসার্ধ এটা এ একক, তাহলে চোঙের ব্যাসার্ধ হবে কত? চোঙের ব্যাসার্ধ এ ব্যাস, তাহলে ব্যাসার্ধ a/2, ব্যাসার্ধ কত? a/2। এবার দেখো চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তন সমান আমরা কি জানি না, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার সমান a/2 স্কোয়ার, এইচ সমান এ, তাহলে পাই a স্কোয়ার বাই 4 ইন্টু এ সমান পাই a কিউব বাই 4। এবার দেখো এটাকে যদি আমরা একটু, তাহলে পাই সমান কত? 22/7 গুণ a কিউব বাই 4, তাহলে 2 11 2 2 সমান 11 a কিউব বাই 14 ঘন একক। তাহলে এইটা আমাদের শূন্যস্থানে বসবে, 11 a কিউব বাই 14 ঘন একক। তাহলে বুঝতে পারলে? এবার 5টা দেখো, ত্রিভুজ এবিসিতে cos a প্লাস b/2 সমান সাইন কত হবে? 2 সমান সাইন কত হবে? তাহলে দেখো এবার আমরা যদি ধরি ত্রিভুজ এ বি সি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত? 180 ডিগ্রি। এবার আমরা এখান থেকে কি লিখতে পারি না, যেহেতু কোণের চিহ্ন নেই আমরা কোণের চিহ্ন দিচ্ছি না, এ প্লাস বি সমান কত? 180 ডিগ্রি মাইনাস সি, তাহলে 180 ডিগ্রি মাইনাস সি। তাহলে এবার দেখো আমরা যদি বসাই cos a প্লাস b/2 সমান cos 180 ডিগ্রি মাইনাস c/2, তাহলে cos a প্লাস b/2 সমান cos, এ দুজনের উপরে দুইটা যদি আমরা চাপাই, তাহলে ধরো এই যে 180 ডিগ্রি বাই 2 মাইনাস c/2 একই মান থাকবে, কিন্তু এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস c/2। তাহলে এখান থেকে দেখো, তাহলে cos a প্লাস b/2 cos 90 ডিগ্রি মাইনাস, তাহলে এটাকে কি লিখতে পারি না, সাইন c/2 লিখতে পারি, তাহলে দেখো এখানে উত্তরটা কি পেলাম না, সাইন c/2 পেলাম। আবার দেখো এবারে 2-এর 6-এরটা কি আছে দেখো, প্রথম 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যার গড় হবে। তাহলে কি বলেছে, প্রথম 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যার গড় হবে, তাহলে প্রথম 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যা আমরা ধরি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। তাহলে 1 থেকে 10, তাহলে কটি সংখ্যা না, 10টি সংখ্যা। তাহলে যোগ করলে দেখো 2 একে 3 3 6 4 10 5 15 15 6 21 21 7 28 28 8 34
45×10 তাহলে 55/10 সমান 5.5। তাহলে কত হলো না 5.5, গড় হবে কত 5.5। তাহলে হয়ে গেল। তাহলে এবার 3-এর দাগটা দেখো কি আছে, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি, 1 গুণ 5, 5 নাম্বার। তাহলে এবার দেখো যে সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। একের দাগে আছে x1 x2 x10 করে এইভাবে 100 পর্যন্ত আছে। তাহলে থাকলে এদের মধ্যম হবে x50 প্লাস x51/21। কিন্তু দেখো তাহলে 100 পর্যন্ত n সমান কত 100, মানে যুগ্ম। আর যুগ্ম সংখ্যার মধ্যমা কত হয় না n/2তম আর n/2 প্লাস 1তম পদ। তাহলে n/2তম মানে এখানে n/2তম কত হবে 100, মানে তাহলে 50/2 এ 50তম, মানে উপরে 100 বসবে, 100/2 মানে 50, আর 50 প্লাস 1 মানে 51তম। তাহলে 51তম পদের গড়, তাহলে x50 প্লাস x51 কত হবে তাদের গড় 2। কিন্তু এখানে কত আছে 21 আছে, এখানে আছে কত 21 আছে, এখানে কত আছে 21 আছে। তার মানে এটা হচ্ছে এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, বোঝা গেল। তারপরে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান 2। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এর এটা 1-এরটা 3-এর 1, এটা 3-এর 2। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর সর্বনিম্ন কোসেক আছে, কোসেক স্কোয়ার এর সর্বনিম্ন মান 2, সর্বনিম্ন মান 2 বলেছে। তাহলে সাইন স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো না সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স মানে 1/sin স্কোয়ার এক্স সমান, যদি আমরা বলেছে মান 2 সমান যদি 2 দিই, তাহলে এবার দেখো তাহলে লসাগু হবে এর নিচে কিচ্ছু নেই, মানে সাইন স্কোয়ার এক্স লসাগু হবে। তাহলে এটার সঙ্গে এটা সাইন টু দি পাওয়ার 4x প্লাস 1 সমান 2, বা তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস 1 সমান এটা এর সঙ্গে গুণ হয়ে গেলে 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে বা সাইন টু দি পাওয়ার 4x এটা এধারে চলে এলে -2 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। এবার দেখো এটাকে যদি এভাবে সাজাই তাহলে সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার স্কোয়ার -2 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 সমান 0। তাহলে বা এটা সমান স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা এক্স স্কোয়ার দিলাম। তাহলে সাইন স্কোয়ার এক্স -1 হোল স্কোয়ার সমান 0। তাহলে বা তাহলে সাইন স্কোয়ার এক্স -1 সমান 0, তাহলে সাইন স্কোয়ার এক্স সমান 1। তাহলে এবার দেখো তাহলে আমরা যদি মানটা পুট করি দেখো, তাহলে সাইন স্কোয়ার এক্স সমান 1 বের হলো আমাদের। তাহলে এবার যদি মানটা বের করি দেখো, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস 1/sin স্কোয়ার এক্স, তাহলে এখানে 1 বসাবো, এখানে 1/1 বসাবো, তাহলে সমান 1 প্লাস 1 সমান কত 2। তাহলে দেখো এখানে এটা সর্বনিম্ন মান 2, এখানে যদি 2 বসাই তাহলে এখানে 2 হবে। তাহলে এটা সত্য, এই বক্তব্য সর্বনিম্ন মান 2 হবে, তার চেয়ে যত হবে বাড়বে, মান থাকবে তত বাড়তে থাকবে। তাহলে এই বক্তব্যটি কি সত্য,
এই বক্তব্যটি সত্য। তাহলে এটা সত্য। তারপরে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে ব্যাসার্ধদ্বয়ের অনুপাত √3:1 হবে। একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা ও আয়তন সমান। চোঙ ও শঙ্কুর উচ্চতা বলেছে সমান, চোঙ ও শঙ্কুর উচ্চতা কি বলেছে না সমান বলেছে। তাহলে ধরি, তাহলে এটা 3-3, ধরি দুজনের উচ্চতা, ধরি দুটির উচ্চতা h, তাহলে চোঙের আয়তন কত আমরা জানি, πr²h, আর শঙ্কুর কত না 1/3 πr²h। তাহলে দেখো পাই কেটে গেল, r² কেটে গেল, h কেটে গেল, তাই তো। তাহলে থাকলো কি না, দেখো তাহলে থাকলো 1=3। তারপরে যদি r² আমরা ধরি, ধরো 3r², একটা r² আমরা বড় দিতে পারি, একটা r² আমরা বড় দিতে পারি আর একটা ছোট। তাহলে দেখো উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে না 1:√3 হবে, 1:√3 হবে, 1:√3 হবে। তাহলে দেখো এখানে কিন্তু 3:√3:1 আছে, এখানে √3 আমার কিন্তু বেরিয়েছে কত 1:√3। তাহলে এটা মিথ্যা, এই বক্তব্যটি মিথ্যা, এই বক্তব্যটি মিথ্যা। এবার দেখো 4-এর দাগে, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির সমানুপাতি নয়। দেখো দুটি সদৃশ ত্রিভুজ হলে সর্বদা তাদের বাহুগুলির সমানুপাতি হবে, এটা একটা ধ্রুব সত্য কথা। দুটি সদৃশ ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুগুলি সর্বদা সমানুপাতি হবে, সুতরাং এটা 9 পড়েছে, এটা মিথ্যা। এবার দেখো 5-এরটা কি আছে, ABC ধনাত্মক বাস্তব সংখ্যা যেখানে a> b আবার c> b হলে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে 3/5, তাহলে a বলেছে বীজ চাইতে বড়, আবার c বীজ চাইতে বড়। তাহলে সমীকরণটা কি বলেছে, ax² + bx + c = 0। তাহলে নিরূপকটা যদি আমরা ধরি b² - 4ac = 0। এবার দেখো বীজ চাইতে a বড়, তাহলে a আর আবার বীজ চাইতে c বড়, তাহলে বিটা যাই ধরি না কেন আমরা সর্বদা a বড় হবে, c বড় হবে, সুতরাং মাইনাসটা বড় হবে। তাহলে সেটা কি হবে না, দেখো সেই মানটা কি হবে না b² - 4ac তার চাইতে 0 বড় হবে, তার চাইতে 0 বড় হবে। যখনই 0 বড় হবে তার চাইতে, তাহলে সেটা কি হবে, সেটা অবাস্তব। কিন্তু এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে বাস্তব, সুতরাং এটা মিথ্যা, সুতরাং এটা মিথ্যা। তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। তারপরে দেখো সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে, হ্যাঁ এটা সত্য, সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে, এটা সত্য। তাহলে দেখো এখানে দুটো সত্য, বাকি সব মিথ্যা, 4টা। আশা করি এই 1 নম্বরের অঙ্কগুলো সব বুঝতে পারলে তোমরা। 4-এর দাগের অঙ্কগুলি দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 2 × 10 20 নম্বরের 12টি অঙ্ক আছে, 12টি অঙ্ক মধ্যে তোমাদের 10টি করতে হয়।
তাহলে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে একই আছে, দেখো প্রথম 4n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হবে n+143/2 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো। তাহলে দেখো এটা 4-এর দাগের 1। দেখো এই যে 4n+1/2 এটা সর্বদা অযুগ্ম সংখ্যা, এটা সর্বদা অযুগ্ম সংখ্যা। দেখো 4 আর 1 যদি ধরি আমরা, 4 একে 4, 1 গুণ করলে 5, আবার 2 যদি ধরি, দেখো 4 2 8, 8 1 যোগ করলে 9, তাহলে সর্বদা অযুগ্ম সংখ্যা। তাহলে যদি n যদি অযুগ্ম হয়, n সমান যদি অযুগ্ম হয়, তাহলে n+1/2 হচ্ছে মধ্যমা। তাহলে আমরা এখানে কি লিখব না, 4n+1/2 সমান 4n এইটা +2/2। তাহলে 2 যদি কমন নিই থাকবে 2n+1/2, 2 2 কেটে দিলাম। এবার কি বলেছে না এইটা সমান, দেখো তাহলে 2n+1 সমান কি বলেছে না n+143/2 হলো। এবার এটা এর সঙ্গে গুণ করে দাও, এর নিচে কিচ্ছু নেই, 1 আছে, 1 এর সঙ্গে গুণ হবে। তাহলে 4n+2 সমান n+143। তাহলে 4n, nটা আবার একটা এধারে চলে মাইনাস হয়ে গেল, 143 প্লাস আছে ওধারে চলে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে 3n সমান 141। তাহলে n সমান 141/3। তাহলে 3 4 12, 3 7 21। তাহলে অতএব নির্ণেয় n এর মান 47। n এর মান কত পেলাম আমরা? 47। এবার দেখো 1-এর দাগ। 2-এর দাগ কি বলেছে, কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√2 সেমি ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 4-এর দাগের 2। দেখো উত্তরগুলো কিন্তু এখানে অনেক ভুল আছে, তোমরা উত্তরের সঙ্গে মেলাতে যাবে না, কারণ উত্তরগুলো অনেকগুলো ভুল আছে আমি দেখেছি। তাহলে ঘনক মানে এটা একটি ঘনক, এটা একটি ঘনক, এই একটি ঘনক পেয়েছি আমরা, এটা একটি ঘনক পেয়েছি। তাহলে ঘনক মানে ঘনকের প্রতিটি ধার সমান। ধরি, তাহলে ধরি ধারের দৈর্ঘ্য a, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল কত? প্রতিটি তলের ক্ষেত্রফল, প্রতিটি তল মানে বর্গাকার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য মানে স্কয়ার। এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a, √3a এইটা সমান শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে √3a সমান 2√2। তাহলে a সমান কত না 2√2/√3, 2√2/√3। এবার তাহলে এটা পেলাম আমরা। তাহলে আর প্রতিটি তলের ক্ষেত্রফল কত? a স্কোয়ার, a সমান এটা। তাহলে দেখো প্রতিটি তলের ক্ষেত্রফল, প্রতিটি তলের ক্ষেত্রফল
2√2/√3 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে 4, আর √2 মানে 2, √3 মানে 3 স্কোয়ার। তাহলে সমান 4 2 8 আর 3, তাহলে 8-এর 3। তাহলে উত্তরটি কত পেলাম আমরা? 8-এর 3। ক্ষেত্রফল মানে বর্গ একক, ক্ষেত্রফল মানে বর্গ একক। এবার 4-এর 3 দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত? এই অঙ্কটা দেখো তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কুরতে আছে, অঙ্কটা দেখবে তোমরা, অঙ্কটা তোমরা পাবে আছে। তাহলে 4-এর 3 ব্যাসার্ধ কত বলেছে? r একক। উচ্চতা কত বলেছে? h একক। তাহলে দেখো আমরা শঙ্কুর এবং পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে সমান বলেছে। তাহলে আয়তন সমান কি জানি না, 1/3 পাই r²h, আর পার্শ্বতল কি জানি না, পাই RL, এটা জানি। তাহলে দেখো আমাদের পাই পাই যদি কেটে যায়, এই আরে কেটে গেলে একটা আর থাকলো। তাহলে আমরা কি পেলাম না, 1/3 RH সমান L। এটাকে লিখতে পারি কি, বা RH সমান এই 3টা ওখানে গুণ হয়ে যাবে, তাহলে 3L। এবার দেখো উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে r²h² সমান 9l²। 3-এর বর্গ 9, l²। তাহলে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, তাহলে এবার দেখো আবার উভয় পক্ষকে বর্গ করার পরে আমরা কি জানি না, r²h² সমান 9 × l² সমান কি না, r² প্লাস h², r² প্লাস h²। এল সমান এটা বসালাম, তোমাদের আছে দেখবে সূত্রটা আছে, বইতে আছে সূত্রটা। এবার উভয় পক্ষকে r² h² দিয়ে ভাগ করব আমরা। তাহলে r² h² বাই r² h² সমান 9, r² প্লাস h² বাই r² h²। উভয় পক্ষকে r² h² দ্বারা ভাগ করে এটা কেটে গেল, তাহলে 1 থাকলো, সমান 9। এটাকে এইভাবে লিখবো দেখো, r² বাই r² h² প্লাস h² বাই r² h²। লিখলাম, 9টায় ধরে নিয়ে চলে এসো, 1-এর 9 সমান r² বাই r² h² প্লাস h² বাই r² h²। তাহলে r² কেটে গেল, h² কেটে গেল, তাহলে বা 1-এর 9 সমান 1/h² প্লাস 1/r²। এরই মানটা চেয়েছে কেন দেখো, 1/h² প্লাস 1/r² এর মান কত। তাহলে মানটা বেরিয়েছে কত, 1-এর 9। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় মান সমান 1-এর 9। তাহলে 4-এর 3 হয়ে গেল। এবার দেখো 4-এর 4,
এক্স এ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ওয়াই সমান বি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান কত? এই অঙ্কটাও তোমাদের বইতে আছে, দেখবে সম্ভবত তোমাদের ওই 23.3 অঙ্কটা হবে এটা। তাহলে 4 এক্স সমান এ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আর ওয়াই সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কত? তাহলে এখান থেকে দেখো আমরা এ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এক্স সমান এ, এটাকে আমরা কি লিখতে পারি? পুরক্ষণের নিয়ম অনুযায়ী লিখতে পারি কস থিটা। তাহলে কস থিটা সমান এক্স বাই এ লিখতে পারি, এধারটা লিখলাম। আবার এটা দেখো ওয়াই সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে লিখতে পারি কি কট, এটা এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে কট বি কট থিটা। এবারে কট থিটা সমান তাহলে ওয়াই বাই বি। এবার দেখা এটাকে যদি 1 বাই কস থিটা করি তাহলে এটা কি পাবো না সেক থিটা পাবো। তাহলে সেক থিটা সমান এ বাই এক্স উল্টে গেল। আবার দেখো এখানে 1 বাই কট থিটা যদি করি তাহলে আমরা কি পাবো ট্যান থিটা পাবো। ট্যান থিটা সমান কি না এধারটা উল্টালে এধারটা উল্টে গেল, তাই না? এবারে দেখো একটা জিনিস আমরা কি জানি না সেক স্কোয়ার থিটা প্লাস এ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এবার দেখো তাহলে সেক স্কোয়ার থিটার জায়গায় আমরা কি বসাবো না এ বাই এক্স এর স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই এর স্কোয়ার সমান 1। তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে মানটা কত পেলাম? তাহলে অতএব নির্ণেয় মান সমান কত 1। নির্ণেয় মান সমান কত 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 4-5 অঙ্কটা দেখো 0 ডিগ্রি লেস দেন থিটা, থিটা লেস দেন 90 ডিগ্রি এবং কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 হলে সাইন থিটার মান কত? তাহলে দেখো 4-5, এটা কত 4-5 কি বলেছে না কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত √3। কোসেক থিটাকে আমরা লিখতে পারি কি না 1 বাই সাইন থিটা প্লাস কট থিটাকে লিখতে পারি কি না কস থিটা বাই সাইন থিটা সমান কত √3 লিখতে পারি, তাই তো? তাহলে এটাকে যোগ করি এসো। তাহলে যোগ যদি করি আমরা কি পেলাম না সাইন থিটা পেলাম নিচে লসাগু,
আর 1 প্লাস কস থিটা পেলাম সমান কত √3। এবার দেখো অর্ধকোণ সূত্র ব্যবহার করে যদি আমরা পাই, অর্ধকোণ সূত্র ব্যবহার করলে আমরা কি পাবো না 1 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, এইটা কস স্কোয়ারে লিখলাম। আর নিচেরটা কি পাবো না নিচেরটা দেখো 2 অর্ধকোণ সূত্র ব্যবহার করে এটা পেলাম আমরা। তাহলে এইবার দেখো এইবার এই প্লাস 1 আর মাইনাস 1 কেটে দিলাম আমরা। কেটে দেওয়ার পর কি থাকলো দেখো তাহলে না 2 কস স্কোয়ার থিটা বাই 2 বাই 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তাহলে 2 কেটে গেল, কস কেটে গেল, একটা কস থাকলো, একটা কস বাই 2 থাকলো, আর এধারে এটা √3 থাকলো। তাহলে থাকলো কি না কস থিটা বাই 2 আর নিচে থাকলো সাইন থিটা বাই 2 সমান কত √3। তাহলে কস বাই সাইন সমান আমরা কি লিখতে পারি না কট। তাহলে কট থিটা বাই 2 সমান √3। এবার দেখো তাহলে কট থিটা বাই 2 √3 কট কতর মান না কট 30 ডিগ্রির মান। তাহলে কট উড়ে গেলে থিটা বাই 2 সমান কত 30 ডিগ্রি। থিটা সমান কত 30 ডিগ্রি গুণ 2 সমান কত 60 ডিগ্রি, সমান কত 60 ডিগ্রি। এবার আমাদের কার মান চেয়েছে না আমাদের চেয়েছে সাইন থিটার মান, সাইন থিটা। তাহলে সমান সাইন থিটার মান কত পেয়েছি 60 ডিগ্রি পেয়েছি। তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সমান কত √3/2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এবার তারপরে দেখো তাহলে এটা হলো 5। তাহলে এবার বলেছে কি না ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। যদি বিডি বাই ডিএ সমান ডিএ বাই বিসি হয় তবে দেখাও যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো 4-এর দাগে 6। একটা কথা মনে রাখবে জ্যামিতির প্রমাণে ছবিগুলি মেন। ছবিগুলি যদি তোমরা অঙ্কন করতে পারো তোমরা নিজেরাই প্রমাণ করতে পারবে জ্যামিতিগুলো। তাহলে কি বলেছে না এবিসি একটি ত্রিভুজ, এই এবিসি একটি ত্রিভুজ বলেছে। তাহলে এ বি সি ত্রিভুজ। এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি এডি লম্ব, কি বলেছে এডি লম্ব অঙ্কন করা হলো। তাহলে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। এবার কি বলেছে না বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি হলে এবিসি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী দেখাতে হলে আমাদের এর যে কোনো একটি কোণকে 90 ডিগ্রি দেখাতে হবে, তবেই আমরা বলতে পারবো যে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এবার আমরা কি বলতে পারি না এডিবি ত্রিভুজ এডিবি, ত্রিভুজ এডিবি এর এটা লম্ব, এডি লম্ব বিসি। তাহলে কোণ এডিবি সমান কত 90 ডিগ্রি, কেননা যেহেতু এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। তাহলে আমরা কি বলতে পারি এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এ বি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই
এটা ধরো আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আবার এই ত্রিভুজটা দেখো, এডিসি ত্রিভুজ, ত্রিভুজ এডিসি এর কোণ এডিসি সমান কত? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি। কেন? সেই একই কারণ, এডি লম্ব বিসি। তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমরা কি বলতে পারি? না এ সি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে এবার দেখো ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার আমরা বলতে পারি। তাহলে এবার দেখো, তাহলে বিডি আর ডিসি এটা দিয়েছে দেখো। তাহলে বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি। তার আগে দেখো এই 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটোকে যদি আমরা যোগ করি দেখো, তাহলে এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার সমান আমরা কি পাবো? না ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দুটো পেলাম আমরা। এইটা সমান আবার ডিসি সমান কি পাবো? না দেখো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান তাহলে 2 ডি স্কোয়ার, আর ডিসি আর বিডি, তাহলে ডিসি আর বিডি সমান আমরা কি পেলাম? না বি সি স্কোয়ার। একই রেখা বি সি স্কোয়ার পেলাম। তাহলে বিডি আর ডিসি, তাহলে বিডি আর ডিসি সমান দেখো বিডি স্কোয়ার আর ডিসি স্কোয়ার, তাহলে বিডি স্কোয়ার আর ডিসি স্কোয়ার পেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? না দেখো গোটাটা বলতে পারি দেখো, তাহলে এ বি স্কোয়ার আর এ সি স্কোয়ার সমান বি সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান বি সি স্কোয়ার বলতে পারি। তাহলে বললে কি হবে? না দেখো, তাহলে এ বি স্কোয়ার এ সি স্কোয়ার সমান যদি বি সি স্কোয়ার হয়, বিডি আর ডিসি বি সি স্কোয়ার হয়, তাহলে আমরা কি বলতে পারি? না কোণ এ হচ্ছে সমান 90 ডিগ্রি। কোণ এ সমান কত? 90 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী। কি বলবো? না সমকোণী। তাহলে বুঝতে পারলে তোমরা। এবার 7 দাগটা দেখো, দুটি এক কেন্দ্রীয় বৃত্তে বৃহত্তর বৃত্তটির এ বি এ সি যে দুটি পরস্পর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে, তবে পি কিউ সমান 10 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটাও তোমাদের বইতে আছে। তাহলে দুটি এক কেন্দ্রীয় বৃত্ত এ বি ও এসি যে দুটি অপর বৃত্তকে স্পর্শ করে, যথাক্রমে পি কিউ বিন্দুতে স্পর্শ করে, এবং তবে পি কিউ 10 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা যদি ছবিটি অঙ্কন, প্রথমেই বলেছি জ্যামিতির ছবি মূল কথা। তাহলে এটা হচ্ছে 4/7, 4/7 বলেছে কি এক কেন্দ্রীয় দুটি বৃত্ত, এই একটি বৃত্ত আছে, তার দুটি এইরূপ জ্যা আছে, এই একটি জ্যা আর এই একটি জ্যা। কেন্দ্রটা হচ্ছে এইটা। তাহলে দেখো এক কেন্দ্রীয় বৃত্ত বলেছে, এই এক কেন্দ্রীয় বৃত্ত, ধরো কেন্দ্রটা এইটা,
এইটা কেন্দ্র। এবার বলেছে কি না স্পর্শ করেছে এই যে পি আর কিউ, এই স্পর্শ করেছে কত পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে। ছবিটা একটু উপর দিকে হলে এরূপ ছবিটা হলে কেন্দ্রটা ঠিক বোঝা যাবে, এরূপ ছবিটা হলে কেন্দ্রটা ঠিক বোঝা যাবে। তাহলে এই যে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে, পি কিউ যোগ করা হয়েছে, পি কিউ যোগ করা হয়েছে, পি কিউটা যোগ করা হলো। তাহলে এবার দেখো কি বলেছে না এই পি কিউ সমান 10 সেমি, পি কিউ সমান 10 সেমি। তাহলে এই যে বিসি, এই বিসি সমান কত, এই বিসি সমান কত, তাহলে বিসি সমান কত, বিসি সমান কত বলেছে দেখো। এটা যদি এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজকে আমরা এটা সরাসরি উত্তর করা যায়, পি কিউ সমান হাফ অফ এটা এ বি সি। তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে এটা পি কিউ যদি 10 হয় তাহলে বিসি হাফ অফ বিসি, তাহলে এটা দুইটা এখানে গুণ হলে 20। তাহলে বিসির দৈর্ঘ্য কত হলো না 20 সেমি, বিসির দৈর্ঘ্য কত 20 সেমি পেলাম আমরা। কিন্তু এটাকে যদি প্রমাণ করতে হয় আমাদের, দেখো প্রমাণ যদি করতে হয় তাহলে এরূপ একটি এই স্পর্শকের উপরে একটি লম্ব অঙ্কন করো আর এই ধারটা এটা যোগ করো, আমরা প্রমাণটা করব। যোগ করলাম, তাহলে দেখো ত্রিভুজ দুটো পেলাম। তাহলে ত্রিভুজ এওপি এবং ত্রিভুজ বি, মানে এওপি মানে এই ত্রিভুজটা, আর বিওপি মানে এই ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ বিওপি একটা রেখা হবে, এটা বেশি হয়ে গেছে তোমরা কিছু মনে করবে না। তাহলে ত্রিভুজ বিওপি এর এ ও এ সমান ও বি, মানে এই বাহুটা সমান এই বাহুটা, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো আর কি বলেছে না কোণ ও পি এ সমান কোণ ও পি বি, কেন প্রত্যেকে 90 ডিগ্রি, কেন না ওপি লম্ব এ বি। আমরা কি জানি স্পর্শকের উপর কেন্দ্রগামী রেখাংশ লম্ব হয়। আর কি না ওপি সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু। তাহলে অতএব ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি, মানে এই ত্রিভুজটা সর্বসম এই ত্রিভুজটা। তাহলে অতএব এপি সমান বিপি, অতএব পি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু হলো। অনুরূপভাবে এই ধারে দেখো এটা যদি এরকম অঙ্কন করি, এখানে যদি অঙ্কন করি একটা, তাহলে এ ধারটাও কিউ হচ্ছে এসি এর মধ্যবিন্দু হবে। তাহলে কিউ এসি এর মধ্যবিন্দু, একটি ত্রিভুজের ক্লাস 9-এ আছে, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ
সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে এবার বুঝতে পারছো এটা কেন 20 সেমি হলো। তাহলে পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে অতএব পি কিউ সমান হাফ অফ বিসি। এই যে বের করেছি, অতএব বিসি সমান 20 সেমি। বিসি সমান 20 সেমি। তাহলে আশা করি তোমরা প্রমাণটি বুঝতে পারলে। দেখো ছবিটা একটু খারাপ হয়ে গেছে, তোমরা মনে করবে না, হাতে এঁকেছি তো। এবারে যে অঙ্কটি 8-এর দাগে আছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস, এ বি সি ডি পরস্পর লম্ব এবং এডিসি সমান 50 ডিগ্রি হলে কোণ সিএডির মান নির্ণয় করো। এই অঙ্কটাও তোমাদের বইতে আছে, দেখবে এই অঙ্কটাও তোমাদের বইতে আছে। তাহলে 4-এর দাগের 8, ছবি মূল। এইসব অঙ্কে জ্যামিতিক প্রমাণের ছবি মূল। এই একটি বৃত্ত, বৃত্তটি বলেছে কিনা এ বি ব্যাস, ধরো এইটা হচ্ছে কেন্দ্র, তাহলে এ বি ব্যাস। এ বি কি বলেছে না, এ বি ব্যাস। এবার এ বি আর সিডি পরস্পর লম্ব, এ বি আর সিডি পরস্পর লম্ব। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত। এবার কি বলেছে না, কোণ এডিসি, কোণ এডিসি সমান কত, 50 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এটা টেনে দিলে কোণ এডিসি, মানে এই কোণটা কত বলেছে, এই কোণটা 50 ডিগ্রি বলেছে, এইটা 50 ডিগ্রি বলেছে। আমাদের বের করতে হবে কোণটা, কোণ সিএডি, মানে এই আবার এটাকে টানতে হবে, এটা আবার এটাকে টানতে হবে। এই কোণটা কত আমাদের বের করতে হবে, এই কোণটা কত, কোণ সিএডি সমান কত। দেখো এটা বের করতে হলে আমাদের এ বিও যোগ করতে হবে, এটাও আমরা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম। এবার দেখো এটা পরস্পর লম্ব, মানে এগুলা সব 90 ডিগ্রি, এগুলা সব 90 ডিগ্রি কোণ। এ কোণটা বের করব আমরা। একটা জিনিস দেখো, এসি চাপের উপর, এসি চাপের উপর বৃত্তস্থ কোণ, কোণ এডিসি সমান কোণ এবিসি। এই যে এই কোণটার এই কোণটা, এই এসি চাপের উপরে, একই চাপের উপরে এই দুটো কোণ অবস্থিত হবে। তাহলে অতএব কোণ এবিসি সমান কত, কোণ এবিসি সমান 50 ডিগ্রি, মানে এ কোণটা সমান এ কোণটা হলে এ কোণটাও কত, 50 ডিগ্রি। আবার এই ত্রিভুজটা দেখো, এই এখানটা নাম দিলাম ধরো পি। তাহলে ত্রিভুজ পিবিসির, তাহলে ত্রিভুজ পিবিসি এর কোণ বিসিপি যোগ কোণ বিপিসি যোগ কোণ এবিসি, মানে এ কোণটা এ কোণটা এ কোণটা, তিনটা কোণ, এটা কোণ, এটা 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 এবার বের করব। তাহলে এবার দেখো এটা সমান কত না, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে বিসিপি। তাহলে কোণ বিসিপি যোগ বিপিসি সমান কত, বিপিসি সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এটা কত, এটা 50 ডিগ্রি, এটা 90, এটা 50, সমান কত, 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিপি সমান কত, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান কত, 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেলাম না, 40 ডিগ্রি।
আবার দেখো কোণ এসিবি, তাহলে কোণ এসিবি সমান 90 ডিগ্রি। এই যে এই কোণটা 90 ডিগ্রি গোটাটা, কেন না অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে দেখো এবার এটা পেয়ে গেছি, এটা 50, তাহলে কোণ এসিপি সমান কত 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, এধারটা 40 গোটাটা 90, তাহলে সমান কত 50 ডিগ্রি। তাহলে এবার এ কোণটা পেয়ে যাব। তাহলে দেখো এবার ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এর, তাহলে ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি অর্থাৎ এই ত্রিভুজটা, এটা 50 এটা 50, তাহলে এটা আবার পেয়ে যাব, গোটাটা পেয়ে যাব। আমাদের এই কোণটাই চেয়েছে, সিএডি কোণ সমান কত, তাহলে দেখো ত্রিভুজ এডিসি এর কোণ কোণ সিএডি যোগ কোণ এডিসি যোগ কোণ এসিডি সমান কত 180 ডিগ্রি। তাহলে কোণ সিএডি যোগ এ কোণটা কত 50 ডিগ্রি, এ কোণটা কত 50 ডিগ্রি, তাহলে সমান কত 180 ডিগ্রি। তাহলে কোণ সিএডি সমান কত 180 ডিগ্রি, এটা যোগ হয়ে উধারে চলে গেলে মাইনাস 100 ডিগ্রি। তাহলে কোণ কত, কোণ সিএডি সমান 80 ডিগ্রি, কোণ সিএডি সমান 80 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে আশা করি। এবার 9 অঙ্কটি দেখো, 2a প্লাস 3b সমান 4c হলে a/b/c কত হবে নির্ণয় করো। তাহলে 4/9 কি বলেছে, 2a সমান 3b সমান 4c হলে a/b/c সমান কত। তাহলে তো আমরা ধরি 2a সমান 3b সমান 4c সমান k ধ্রুবক। তাহলে 2a সমান k, তাহলে a সমান k/2, আবার 3b সমান k, তাহলে b সমান k/3, 4c সমান k, তাহলে c সমান k/4। এবার দেখো তাহলে a/b/c সমান k/2 k/3 k/4 সমান 1/2 1/3 1/4। এবার এই ভগ্নাংশগুলো ওড়াতে হলে এইগুলো লসাগু করতে হবে। তাহলে 2 3 4-এর লসাগু কত হবে 12, তাহলে সমান 1/2 গুণ 12 1/3 গুণ 12 1/4 গুণ 12। তাহলে দেখো 2 6 12 কাটবে, 2 6 12 কাটলে 6, 3 4 12 4, 4 3 12 3, তাহলে 6:4:3, 6:4:3। তাহলে বুঝতে পারলো আশা করি। এবারে দেখো 10-এ কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে দেখাও যে এ ভ্যারিজেজ বি। তাহলে 4/10 কি বলেছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ ভ্যারিজেজ বি প্রমাণ করতে হবে, এ ভ্যারিজেজ বি প্রমাণ করো। তাহলে দেখো আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইটা থেকে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি।
যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে লিখতে পারি আমরা। এবার তাহলে দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। যোগ ভাগ প্রক্রিয়ায়, যোগ ভাগ প্রক্রিয়ায় হলো। তাহলে দেখো এখানে বি বি কাটলাম, এ কাটলো, তাহলে থাকলো কি না টু এ স্কোয়ার বাই টু বি স্কোয়ার সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। দুই দুই কেটে গেল, তাহলে দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার থাকলো সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার দেখো উভয় পক্ষকে যদি বর্গমূল করি আমরা, তাহলে এ বাই বি সমান রুট ওভার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এ বাই বি সমান কি পেলাম আমরা, ধ্রুবক পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি না এ ভ্যারিজ অ্যাজ বি, তাহলে প্রমাণিত, প্রমাণিত হলো। এবার 4-এর 11 অঙ্কটা দেখো, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 73,000 টাকা, একদিনের আসল, একদিনের সুদে আসলে 73,001 টাকা হবে। তাহলে 4-এর 11, তাহলে সুদ কত দেখো, সুদ তাহলে 73,001 বিয়োগ 73,000, সুদে আসলে বলেছে মানে 1 টাকা, তাহলে সুদ 1 টাকা। এবার সময় কত, টি সমান কত, একদিন। একদিনকে যদি আমরা বছর করি, 1-এর 365 বছর করে নিলাম। এবার পি সমান কত, পি সমান 73,000 হলো। এবারে আমাদের কি চেয়েছে না আর চেয়েছে, তাহলে আর সমান আমরা কি জানি না বড় আই গুণ 100 বাই পিটি। তাহলে সমান বড় আই কত পেয়েছি, 1 পেয়েছি, তাহলে 1 গুণ 100 বাই পি সমান কত 73,000। আর এইটা উল্টে যাবে, এই হয়ে যাবে, তাহলে শূন্য দুটো শূন্য, 365 2-এ, তাহলে সমান কত 1-এর 2%। তাহলে অতএব নির্ণেয় সুদের হার, অতএব নির্ণেয় সুদের হার 1-এর 2% হয়ে গেল। এবার দেখো, এবার 12 অঙ্কটি দেখো, প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি, তবে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। এটা চক্রবৃদ্ধি সমহার বৃদ্ধিতে আছে, দেখবে চক্রবৃদ্ধিতে এই অঙ্কটি আছে। তাহলে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় তবে পি, তবে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তাহলে দেখো ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x, তাহলে এটা 4-এর 12। ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x, n বছর x ছিল, তাহলে x ধরে কারণ পি তো হয়েছে, পিটা ওই জন্য ধরবো না, পি তো হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না এক্স ইন্টু 1 প্লাস আর বাই বেড়েছে 100⁴n, আর এইটা সমান কি বলেছে, এইটা সমান পি বলেছে।
তাহলে তোমরা বুঝতে পারলে এইটা সমান পি বলেছে। তাহলে বা এক্স সমান কী লিখবো আমরা, না পি বাই 1 প্লাস, এটা গুণ ছিল এখানে চলে এলো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, বা এক্স সমান পি ইন্টু, এটা যদি উপরে উঠে যায় তাহলে 1 প্লাস আর বাই 100 উপরে উঠলে মাইনাস এন হবে। তাহলে এটাই উত্তর হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।